হ্যাঁ, টেনশন করবেন না, মাধবপুরের জমি। মাধবপুরের হাইওয়ের পাশে যে জমিটা আছে ওটা আমাদের চাই। আচ্ছা ম্যাডাম, ওর যে লিভারের অংশটা কাটা হয়েছে তাতে এর কোনো অসুবিধা হবে না তো? না না, এমনি কোনো অসুবিধা হবে না, তবে ওনাকে প্রপার ডায়াগনোসিসের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আপনি যেমনটি বলবেন উনি তেমনটিই থাকবেন। ও আমার জন্য যা করেছে তার ঋণকে আমি কোনোদিনও শোধ করতে পারবো? তুমি না সবসময় আমার সম্পর্কে একটু বাড়িয়েই বলো। আমি কি আর করেছি? তোমার শরীর খারাপ আর আমি তোমার স্বামী, আমি না দেখলে কে দেখবে তোমায়? তুমি সুস্থ হয়ে গেছো, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আজ আমি খুব খুশি, আর তুমি আমাকে নিয়ে কিচ্ছু ভেবো না, আমার কিচ্ছু হবে না। সম্পর্ক তো এমনই হওয়া উচিত। সত্যি তো, যদি ভালোবাসার মানুষের জন্য কেউ কিছু না করতে পারে তাহলে আর তার এই জীবনের কি মূল্য? বাবা ভোলানাথের আশীর্বাদে আপনারা দুজনেই খুব ভালো থাকুন। আচ্ছা ম্যাডাম, আমরা তাহলে আসি। নিশ্চয়ই, নিজেদের খেয়াল রাখবেন আর চেক আপটা কিন্তু করাতে ভুলবেন না, ঠিক আছে? নমস্কার। আপনি যদি এই সময় আপনার লিভার ডোনেট না করতেন তাহলে আপনার স্ত্রী কি বাঁচত? তোমার অশেষ কৃপা ঠাকুর, তুমি সত্যি সত্যি আমাকে একটা উপায় খুঁজে দিলে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, তুমি আমাকে একটা পথ ঠিক খুঁজে দিলে ঠাকুর। তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। আমি যাই, একবার ডাক্তার বাবুর সাথে কথা বলি, আর দেরি করা ঠিক হবে না। জানো ছোট বৌমা, এর আগেও অনেক কিছু জিনিস নিয়ে আমাদের বাড়িতে অনেকের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমি ভাবতে পারিনি দাদু ভাইয়ের এই শরীরের অবস্থা চারুমা আর বড় বৌমার মধ্যে এতখানি দূরত্ব তৈরি করে দেবে। দাদু ভাইয়ের শরীর খারাপটা যেন ওদের দুজনকে দু প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। তবে একটা জিনিসে আমি খুব অবাক হয়েছি। কি মা? সোহিনী। সোহিনীকে দেখে আমি খুব অবাক হয়েছি। সোহিনী যেরকম চারুমার হয়ে বড় বৌমার সঙ্গে কথা বলল, সেটা আমাকে ভারী অবাক করেছে। একদম ঠিক, দিদি যে চারুকে এইভাবে সাপোর্ট করবে এটা সত্যি আমি ভাবতেই পারিনি। আজকে সোহিনী যখন বড় বৌমাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছিল, তখন আমি যেন আমার সেই পুরনো মেয়েটাকে খুঁজে পাচ্ছিলাম। ওর কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। ও বরাবরই ভীষণ সোজা সাপটা কথা বলে, কারো মুখের ওপর উচিত কথা বলে দিতে একটুকুও দেরি করে না। ওর জন্যে না মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো। ও চাইলে অনেক কিছু হতে পারত, কিন্তু নিজের জীবনটাকে নিয়ে যে কি করলো। দিদি যখন প্রথমে এই বাড়িতে এসেছিল না, আমি তো দিদিকে মেলাতেই পারছিলাম না, কারণ আপনাদের মুখে দিদির সম্পর্কে যা শুনেছি, দিদি একেবারে তার উল্টো। আমার তো কথা বলতে খুব ভয় লাগতো প্রথম প্রথম, কি জানি কখন আবার কি বেফাস বলে বসে। আসলে মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যেটা মানুষকে একেবারে আমূল বদলে দেয়। ওর জীবনটা
খুব মসৃণ ছিল না তো। জীবনের অনেক ওঠাপড়া দেখেছে মেয়েটা, অনেক লড়াই করেছে ও। শ্রমিকের সঙ্গে ছাড়াছাড়িটা বোধহয় ওকে একেবারে বদলে দিয়েছে। জানো তো, আগে ও কিরকম সবাইকে আপন করে নিত, সবাইয়ের সঙ্গে হই চই করে মিলেমিশে থাকতো, যেটা যেটা এখন আর ওর কাছ থেকে আশাই করা যায় না। আজকে ও যখন চারুমার পাশে দাঁড়ালো, চারুমার হয়ে বড় বৌমাকে বোঝাচ্ছিল, তখন আমার মনে হলো ও যেন সেই আগের সোহিনী। ওর কথাগুলো শুনে খুব ভালো লাগছিল আমার। আচ্ছা মা, শ্রমিকদা কেমন মানুষ মা? মানে দিদি তো শ্রমিকদাকে ভালোবেসে বিয়ে করেছে, তাহলে হঠাৎ করে এভাবে ছাড়াছাড়ি কেন হয়ে গেল? ওদের ছাড়াছাড়িটা হবারই ছিল ছোট বৌমা, সেটা ওর বিয়ের আগে থেকেই আমরা বুঝে নিয়েছিলাম। ও, তাহলে তাহলে সব জেনে বুঝে আপনারা এই বিয়েতে মত দিয়েছিলেন কেন? প্রথমে মত দিইনি, আমি আর তোমার বাবা দুজনেরই আপত্তি ছিল, কিন্তু ওই যে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারিনি। আসলে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন না অন্ধ হয়ে যায়, তখন আর তার কাছে কোনো যুক্তি কাজ করে না। এতদিন তোমাদের এসব কথা বলিনি, কিন্তু আজকে সোহিনীকে দেখে আর না বলে পারলাম না। তার মানে মা শুধুমাত্র দিদির ইচ্ছেতেই বিয়েটা? ওর ইচ্ছেতেই আমরা বিয়েটা দিতে বাধ্য হয়েছিলাম। সোহিনী যেদিন প্রথম ওর পছন্দের কথা আমাদের জানালো, তোমার বাবা ওর সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছিল। সব খোঁজ খবর নিয়ে ও সোহিনীকে বোঝানোর চেষ্টা করে যে এই বিয়েটাতে ও সুখী হবে না। কেন সুখী হতে পারবে না কেন? বাবা কি জেনেছিলেন? শ্রমিক অনেক অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। আমি দাসবাবুর সঙ্গে কথা বলতে চাই। উনি এখন কোথায় আছেন? দাসবাবু কেন বলছেন? বলুন সূর্য শেখর দাস। হ্যাঁ হ্যাঁ, সূর্য শেখর দাস। উনি এখন কোথায় আছেন? আর উনি নিজে কেন আমার সাথে দেখা করতে আসছেন না? ওনার সাথে তো আপনার দেখা হবে না। কি? কারণ বেশিরভাগ সময় উনি বিদেশে থাকেন। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো, উনি কেন এখানে শুধু শুধু আসবেন? হ্যাঁ, তখন এখানে থাকার একটা কারণ ছিল, কেন নতুন ব্যবসা নিজে হাতে সামলাতে হবে। এই ব্যাপারটা তো আপনি ভালো করেই জানেন। আর এখন সব কিছু আমার হাতে তুলে দিয়ে একদম টেনশন ফ্রি হয়ে গেছে। তাছাড়া দাদার সংসার ধর্ম তো আছে, জানেন নিউ ইয়র্কে গিয়ে দাদা একটা বিয়ে করেছে, তাই সংসার ফেলে রেখে কেউ এখানে আসে? তার মানে এখানকার পুরো ব্যাপারটা এখন আপনি দেখছেন? কারেক্ট, একদম ঠিক বলেছেন। এখানকার পুরো ব্যাপারটা এখন আমার হাতে চলে এসছে। তবে দাদা খোঁজ খবর ঠিক নেন। এই ধরুন এখানে কি হচ্ছে বা আগামী দিনে কি হবে, সমস্ত খবর কিন্তু দাদার কাছে আছে। তাই আমি বলছি আপনি টেনশন করবেন না, নির্দ্বিধায় সব কিছু আমাকে বলতে পারেন। ভেবে নিন আপনি যা বলার দাদাকেই বলছেন, কারণ দাদার কানে সব কিছু পৌঁছে যাবে। ডাক্তারবাবু, আমি আপনাকে একটু বাদে ফোন করছি। ভেতরে আসুন। আপনি মিসেস মল্লিক, আমি বুঝতে পারছি না কি হয়েছে। ডাক্তারবাবু, আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন না। ডাক্তারবাবু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি ব্যাপারে? আপনি যেটা বলেছিলেন আমি সেটা রাজি। মানে আমি কিছু ঠিক করে বুঝতে পারছি না, আপনি একটু গুছিয়ে বলুন। ডাক্তারবাবু, আমি আমার চোখ দুটো ওনাকে দিতে চাই। হোয়াট? আপনি ঠিক আছেন তো? আপনি যা বলছেন জেনে বুঝে বলছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি যা কিছু বলছি সব জেনে বুঝেই বলছি। আমার স্বামীর দৃষ্টিশক্তি ফিরিয়ে তাকে বাড়ি নিয়ে যাওয়া ছাড়া আমি আর এখন কিচ্ছু ভাবতে পারছি না। আমি আর কিছু বুঝতেও চাই না। আপনি শুধু আমার চোখ নিয়ে ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন ডাক্তারবাবু। মিসেস মল্লিক, আপনি প্লিজ শান্ত হন।
উনি চোখে দেখতে না পাওয়া পর্যন্ত আমি শান্ত থাকতে পারছি না ডাক্তারবাবু। ওনার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। আমি ওনার স্ত্রী, আর স্বামীর বিপদে আমি যদি ওনার পাশে না থাকি তাহলে আর কে থাকবে ডাক্তারবাবু? আমি আপনাদের সম্পর্ক নিয়ে কিছু বলছি না, আমি বলছি দয়া করুন ডাক্তারবাবু, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ওনার খুশির জন্য আমি সবকিছু করতে পারি, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু। ঝিরে বাতি